আমি বললাম না, আমি বেশি জোরে আসলে আমি সুন্দর করছি। তো আজকে সভাপতি আমার অনেক শ্রদ্ধা থাকে, আমার ভাই, আমার বন্ধু শ্রদ্ধা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমার কম বেশি পরিচিত। তো যারা শ্রদ্ধার এখানে এসেছেন তাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার যে দায়িত্বটা যেটা আমাকে আব্দুল ভাই দিয়েছে আমি সেটা পালন করার চেষ্টা করব। তো আমি অনেক সময় পাইনি দেখতে যে এই পরিমাণ দেখা দরকার, কারণ একটা বড় প্রবন্ধ হাজির করা আমার উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি, অন্তত আমি চেয়েছি যে কিছু মূল বিষয়টা আপনাদেরকে ধরিয়ে দিতে, যাতে আমরা সকলে মিলে একটু আলোচনা করতে পারি এবং আমি নিজেও আপনাদের আলোচনা থেকে শিখতে পারি। সেটা হচ্ছে আমার আজকের যে মূল যে নিবন্ধের যে প্রধান উদ্দেশ্য। আমরা যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে গণতন্ত্র এবং গণমাধ্যমের সংকট, আর তার দ্বিতীয় ভাগটা হচ্ছে উত্তরণের উপায়। এখন গণতন্ত্র এবং গণমাধ্যম দুটো আলাদা বিষয়, কিন্তু আবার দুটো অঙ্গাঙ্গি জড়িত, একটার সঙ্গে একটা ঘনিষ্ঠভাবে জড়িত। অন্তত আমরা যতটুকু জানি যে হ্যালো হ্যালো তাহলে গণমাধ্যম যদি না থাকে দেশে, মত প্রকাশের স্বাধীনতা বা যেটাকে দার্শনিকরা যেটা বলেন চিত্ত বিবেকের নিশ্চয়তা যদি না থাকে, এটা আমরা গণতন্ত্র বলি না। এই কিছু কিছু একেবারে সাধারণ কিছু সূত্র যেটা আমরা কম বেশি আমরা জানি। তো আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আমার আজকের এই নিবন্ধটা যখন করে পড়বেন তখন আপনারা এর আরেকটা এর সঙ্গে যুক্ত ঘনিষ্ঠভাবে আরেকটি নিবন্ধ আছে, কপি দেওয়া হয়েছে কিনা, আচ্ছা সেটা আমি কিছু পয়েন্ট ব্যাখ্যা করবো আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, জি জি ঠিক আছে। এটা হলো চিন্তা বিবেকের স্বাধীনতা, এই একটা নিবন্ধ। এটা আপনারা পাবেন, কিন্তু আপনাদের কারো সেলফোন থাকে সেলফোনে পাবেন, যদি চিন্তা.com-এ যান পেয়ে যাবেন, CHINTA.com, ওখানে আপনি লেখাটা পেয়ে যাবেন। ওই লেখাটা আমার ধারণা আজকে আলোচনা মানে কানে সে বাজে, সেটা আপনাকে এখন একটু বেটার হয়েছে। আপনারা বলবেন, আমি তো পড়ে যাবো, সেটা আমার তো হতে পারছি। আপনি যদি কিছু তথ্য আমি আপনাদেরকে দিই তাহলে আপনাকে ভালো করে আলোচনাটা আমরা একটা পরিপ্রেক্ষিত তৈরি হবে। যে আমরা যে এটা জানি সকলে যে বাংলাদেশে অল্প কয়েকজন কোটিপতি পরিবার এবং এক ধরনের মাফিয়া পরিবারের নিয়ন্ত্রণী বাংলা, তারাই কিন্তু গণমাধ্যম পরিচালনা করে। এবং যে সকল সংবাদ আমরা তথ্য আমরা পেয়েছি তাতে আমরা দেখেছি যে এই কোভিডের সময় বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে। এটা খুব অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের দরিদ্র দেশে যেখানে কোটিপতির সংখ্যা বেড়েছে কোভিডের সময় এবং আয় বৈষম্য বেড়েছে। এই প্রসঙ্গে আমাদের পরিকল্পনা মন্ত্রী সম্ভবত একটা মন্তব্য করেছেন, না কোটিপতির সংখ্যা বাড়াতে খারাপ না, ঠিক আছে। এটা তারা যারা ক্ষমতা আছেন তাদের কথাগুলো বলছেন, কারণ কোটিপতিদের স্বার্থে তারা সুরক্ষা করেন, কিন্তু আয় বৈষম্য খারাপ, এটা অবশ্যই শেয়ার করতে বাধ্য হয়েছে। কারণ এটা খুব মারাত্মক একটা পর্যায়ে গেছে। এর রাজনৈতিক এর যে পরিণতি সেটা শুধু বাংলাদেশকে ভোগ করবে ওটা তা না, পুরো উপমহাদেশ আমাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এটাকে ভোগ করতে হবে। এবং সাম্প্রতিক যে ব্যাপারগুলো আপনারা শুনেছেন, যেখানে আপনি কিছু সেনাবাহিনী এবং র্যাবের সদস্যদের ওপরে স্যাংশন জারি করা, র্যাবের প্রতি স্যাংশন জারি করা, তারা হঠাৎ করে ব্যাপারটা আসেনি। এটা শুধুমাত্র যে বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ বর্তমান সরকারের যে ফ্যাসিস্ট রয়েছে তার জন্য না, তারা যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার জন্য না, মূলত এটা আন্তর্জাতিকভাবে এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে এবং আপনারা যদি
যে কারণে সেনাবাহিনী এবং পুলিশের এখন যিনি সবচেয়ে ক্ষমতাবান তার প্রতি সেকশন জারি করা হয়েছে, সেখানে মার্কিনদের খুব পরিষ্কার গিয়ে মূলত ড্রাগ মানে আমরা যে ড্রাগ নিয়ে যে এই সরকারের যে নীতি এবং তার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে তারা তার জন্য এই সেকশন। আমি এটাকে আলাদা করতে চাই বিশেষভাবে, যেটা আপনার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বোঝার জন্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মানে হলো যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের আলোকে যে গুম হত্যা, আইন বহির্ভূত হত্যা যে যুদ্ধটা চলছে 2000 সে আমরা যেটা কারণ বলি না, আমরা 9/11 বলি, তখন থেকে যেটা চলেছে সেটা কিন্তু এখনো বহাল আছে। আমার ভাববার কোনো কারণ নাই, যে উৎফুল্ল হবার কারণ নাই, যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতা বদলে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। এবং এই যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বাস্তবতাটা যেটা জারি রয়েছে, তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। প্রথম এটা বুঝলে আমরা দেখব যে বাংলাদেশে গণমাধ্যমের সংকটটা কত গভীর জায়গায়। ফলে একদিকে এই যে আন্তর্জাতিক নীতি, তার অধীনে কিছু গণমাধ্যম অত্যন্ত পরিষ্কার তার ভূমিকা রাখছে। অন্যদিকে এখনকার যে আমরা যেটাকে বলি পুঁজিতান্ত্রিক গোলকায়ন বা উদারনৈতিক অর্থ ব্যবস্থা, তার অধীনে যে গণমাধ্যমগুলো আছে তারা মূলত স্বার্থ সংরক্ষণ করে, পুঁজি বা ব্যবসা। তাদের যে মূল উদ্দেশ্য যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করা, তার মূল উদ্দেশ্য কিন্তু মূলত এই যাদেরকে আমরা কোটিপতি বলছি, এখন বলা হচ্ছে যারা খুব দ্রুত কোটিপতি হচ্ছে, মূলত তাদের স্বার্থ রক্ষা করা। এবং সেখানে আপনার বিভিন্ন গণমাধ্যমের যারা মালিক, সম্প্রতি একটা গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে সেই মালিকরাও প্রায় অধিকাংশই ভূমিদস্যু, মাফিয়া চক্র সঙ্গে জড়িত, এদের ইতিহাসটা আছে। ফলে বাংলাদেশে যদি আমরা বলি যে আমরা গণমাধ্যম আছে, এটা বলা একটু কঠিন বিষয়। সে অর্থে গণমাধ্যম তো সব কিছু থাকে, কিন্তু বাংলাদেশের এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পুঁজির স্বার্থ রক্ষা করার পরও অনেক সময় গণমাধ্যমগুলো কিছু কিছু ভূমিকা পালন করে। কারণ ইতিমধ্যে জনগণের যেসব কথাবার্তাগুলো আছে, যে দ্বন্দ্বগুলো সমাজে তৈরি হয় পুঁজিতান্ত্রিক ব্যবস্থার কারণে, সেই দ্বন্দ্বগুলো নিরসনের জন্য মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন গ্রুপের সমাজে বিভিন্ন স্বার্থের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোকে পরিষ্কার করে হাজির করবার জন্য তাদের কথা পরিষ্কার করে গণমাধ্যমে আসাটা একটা জরুরি বিষয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের গণমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তো এটা হচ্ছে আমার সংক্ষেপে এই বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে আমার বক্তব্য। কিন্তু আমার মূল জিনিসটা যেটা আপনার আগের প্রবন্ধে ছিল সংকট অর্থে, আমি বলছি এটা মূল সংকট নয়। তারপরে যে তাহলে আমি একটা সংকট নিয়ে আলোচনা করছি, এটা কেন মূল সংকট নয়, সেই জন্য আমি আপনাদের এখানে গভীরে নিতে চাই। কারণ যেহেতু গণমাধ্যমের সঙ্গে আমরা গণতন্ত্রের সম্বন্ধ বিচার করতে বসছি, যদি আমরা বিচার করতে বসি তাহলে প্রধান যে বিষয়টার উপর আমাদের জোর দিতে হবে, যেটা আমাদের সংবিধান আছে, সেটা হলো চিন্তা এবং বিবেকের স্বাধীনতা। আমরা চিন্তা এবং বিবেকের স্বাধীনতাকে নিশ্চয়তা না দেওয়া গেলে আমরা কখনোই বলতে পারি না একটি দেশে আদৌ গণতন্ত্র আছে। তো সেই প্রসঙ্গে আমি কয়েকটা পয়েন্ট আমার লেখায় দিয়েছি। তার মধ্যে একটা হলো বাংলাদেশে চিন্তা এবং বিবেকের নিশ্চয়তার কথা বলা আছে বটে সংবিধানে, কিন্তু তার পর মুহূর্তে সেটা আবার হরণ করা হয়েছে। কেমন? আমি দেখবেন যে 39(1) বলা আছে আমাদের সংবিধানে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয় দান করা হলো, কিন্তু তারপরে আমরা দেখছি যে 39(2) বলা আছে যে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, স্বাধীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত এবং মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধের সাপেক্ষে রাষ্ট্র
এই ভাব মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারবে। আমি আপনাকে এক হাতে দিচ্ছি, আরেক হাতে কিন্তু নিয়ে গেছি। আমি এই যে কারা ঠিক করবে যে কোনটা জনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ, কারা ঠিক করবে যে আপনার কোনটা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয়, এটা কিন্তু আমাদের সংবিধানে স্পষ্ট করে নাই। এটা অবভিয়াসলি ঠিক করা হয় যারা ক্ষমতায়, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতায় কিন্তু একজন ব্যক্তি থাকে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলে একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকে, তিনি যে ধরনের আইন তিনি আকাঙ্ক্ষা করেন, তিনি বাসনা করেন তার ক্ষমতার স্বার্থে, সেই ধরনের আইনই তৈরি হয়। ফলে আমরা আগের পরে বিভিন্ন রকম আইন দেখেছি। শেষ আইনটা হলো ডিজিটাল সিকিউরিটি। কারণ আপনি যদি কিছু কথা বলেন আমাদের এই ডিজিটাল স্ফিয়ারে, এবং সেটা যদি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, স্বভাবতই আপনি দেখবেন যে তারা অনেকেই ইতিমধ্যে কারাগার ভোগ করেছেন, অনেকেই ইতিমধ্যে শুধু ভোগই করেন নাই, আপনি পুলিশের হেফাজতে তাদেরকে হত্যাও করা হয়েছে। এবং তারা কিন্তু সেকুলার, তাদেরই দলে সেকুলার পরিমাণের মানুষ, এমন না যে তারা শুধু আপনার কি বলে ইসলামী সন্ত্রাসী বা ইসলামী জঙ্গি তা। ফলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভুক্তভোগী সেকুলার, তারা দেখা যাচ্ছে খুব পরিষ্কার যে বাংলাদেশের সংবিধানের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা বা চিন্তা বিবেকের স্বাধীনতা সম্পূর্ণ অনুপস্থিত। এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের চরিত্র, কিন্তু সেটাও আমি বলবো যে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন কেন গুরুত্বপূর্ণ, এটাও যদি বলি আপনি আপনি কেন কেন গুরুত্বপূর্ণ নয়, সেটা আমি বুঝিয়ে দিই, এটা আরো সেটা হলো যে বাংলাদেশে আমাদের অনেক, আমি নিশ্চিত আমরা প্রত্যেকে যারা গণমাধ্যমে চিন্তা ভাবনা করি, মত প্রকাশের স্বাধীনতার কথাবার্তা বলি, আমরা অধিকাংশই জানি না যে মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা, ক্ষোভ বিক্ষোভ জানানো, এটা চিন্তা এবং বিবেকের স্বাধীনতার অন্তর্গত। আপনাদের খুব সৎভাবে নিজেকে জিজ্ঞাসা করেন, এখানে আমরা অনেকে জানি না যেটা মূলত চিন্তা এবং বিবেকের স্বাধীনতার অন্তর্গত। এটাকে নিশ্চয়তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। আমার ক্ষোভ প্রকাশ করার অধিকার আছে, এটা কিন্তু মত প্রকাশের অধিকার। আমার মিছিল করার অধিকার আছে, এটা আমার মত প্রকাশের অধিকার, এটা আমার বিবেকের স্বাধীনতা। কিন্তু আপনি যখন মিছিল, মিটিং করা, সমাবেশ করা কিচ্ছু আপনি করতে দিচ্ছেন না, তার মানে প্রথমত আপনি যে এই চিন্তা বা বিবেকের স্বাধীনতা ধ্বংস করছেন তা না, কিন্তু আপনি আর একটা অদ্ভুত কাজ করছেন যেটা আপনি সহজে চোখে ধরবেন না। সেটা হলো কি, যারা লিখতে পারে, তারা আজকে আমি খারাপ লিখতে পারি, আমার কথা আমি বলতে পারি, লিখতে পারি, দরজা লোকে পৌঁছাতে পারি, কিন্তু যে লিখতে পারে, যে স্বাক্ষর, এরাই কিন্তু জনসংখ্যার বিশাল অংশ। আপনি তাদের চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতাকে আপনি হরণ করেন না। যদি মিছিল করতে না দেন, তার মানে তাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেন। এই সাধারণ মানুষের, এই গরিব মানুষের, সাধারণ নাগরিকদের, যাদের জন্য একাত্তরে আমরা এই মুক্তিযুদ্ধ করেছি, যাদের অধিকারে নিশ্চয়তা দেওয়ার জন্য এই মুক্তিযুদ্ধ করা হয়েছে। ফলে আপনি ব্যাপারটা কথা সহজে ভাববেন না যে ঠিক আছে মিছিল করতে দিচ্ছে না, গণপিন হচ্ছে না, যেটা এই সরকারের বলে বেশি, কিন্তু আমাদের তো মেলা সম্ভবত আছে, টেলিভিশন চ্যানেল তো হবে, ঠিক না? আমি প্রায় কথাগুলো শুনি, আমি টেলিভিশনের সঙ্গে টকশোতে বলা হয় সরকারের পক্ষে, আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয়, ইউপিআর আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি তখন বলা, আপনি দেখেন তাহলে আমরা সমস্ত আমাদের টেলিভিশন চ্যানেল এত এত আছে, তাহলে কোথায় চিন্তা এবং স্বাধীনতা? কিন্তু গুরুত্বপূর্ণ আসলে কিন্তু না, কারণ যাদের মত প্রকাশের স্বাধীনতা আছে তারা শুধুমাত্র এই ফ্যাসিস্ট শক্তির সঙ্গে তারা যুক্ত, তারা মতকে নিয়ন্ত্রণ করে, এবং বাকি যাদেরকে নিশ্চয়তা, তাদের বিবেকে নিশ্চয়তা দেওয়ার যে দায়িত্ব, তাদের মিছিল করতে বাধা দিয়ে, তাদেরকে সমাবেশ করার বাধা দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে দমন করে আমরা এটাকে নষ্ট করে দিচ্ছি। রাষ্ট্রের যে ভিত্তি, যে ভিত্তির উপর রাষ্ট্র দাঁড়ায়, রাষ্ট্র দাঁড়ায়, এটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমি আপনাদের গভীরভাবে এই দিকটা ভাবতে বলব, এটা খুব গুরুত্বপূর্ণ।
আমি যদি এটা যদি আমরা ভাবতে না পারি, তাহলে আমরা অনেক সময় বুঝতে পারবো না যে আমরা একটা বিরোধী দল, একটা বৃহৎ বিরোধী দল, যখন আপনি রাস্তায় নামতে দেন না, তখন কিছু করতে গেলে তার কারণে আক্রমণ করে বা তাদের সঙ্গে আপনার মতাদর্শের মিল, তাদেরকে কথায় কথায় জঙ্গি বলে আপনি যখন আখ্যা দেন, তখন এই যে একটা পরিস্থিতি, এটাকে খুব সোজা কথা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র বলা হয়। দয়া করে ফ্যাসিজম শব্দটা গালিয়াকারে গ্রহণ করুন। যদি গালিয়াকারে গ্রহণ করেন এবং গালিয়াকারে ব্যবহার করেন, এর দ্বারা আমরা কিছু আগে যাবো। আপনাকে বুঝতে হবে এটা একটা ফ্যাসিস্ট, এটা একটা ব্যবস্থা। এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট ব্যবস্থাটা যদি আমরা বিচার করতে চাই, তাহলে এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বুঝতে হবে যে বাংলাদেশে চিন্তা এবং বিবেকের স্বাধীনতাটা নাই। কারণ হলো বাংলাদেশের গরিব জনগণের ক্ষেত্রে ঘটে, আমি যারা উদার রাজনীতিতে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তথাকথিত নির্বাচনের এদেরকেও এই সরকার রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে, তাদের বক্তব্য বলতে কোনো অনুমতি দিচ্ছে না, সেটা তারা অধিকার তারা পান। এই পরিস্থিতিটা এমন একটা ফ্যাসিস্ট পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কারণ হিটলার এবং মুসলিমকে সরাতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে হয়েছে। বলে আপনি যত সহজে ভাবছেন যে পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, আমি অত আশাবাদী না। কিন্তু আমি আশাবাদী না হওয়ার কারণ, আমি এমন একটা মানুষ যে আশা ছাড়তে রাজি না, আমাদের মাঠে না। ফলে এই লড়াইটা আপনাদেরকে চালাতে হবে না, কিন্তু আশা রাখতে হবে যে যাদের উপরে আশা রাখতে চাই তাদের উপরে আশা রাখতে পারি না, সেটা বড় ব্যাপার আছে। তাহলে আমরা যেটা করবো সেটা হলো এই, বুঝতে হবে যেটা আমাদেরকে, সেটা হলো এই যে এই লড়াইটা লম্বা। আর এই যে লড়াইটা লম্বা, এই ব্যাপারে আমার একটা বইও আছে, যেটা আপনার দয়া করে সময় মানে কিনবেন। এই যুদ্ধ অনেক দীর্ঘ এবং অনেক গভীর, আপনি কালকে এটা সমাধান করতে পারবেন এই আশায় যদি করেন, মারাত্মক ভুল করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা পরিষ্কার বুঝি, তাহলে আমরা বুঝবো কি ধরনের রাজনৈতিক নীতি কৌশল আমাদেরকে গ্রহণ করা দরকার, করলে আমরা আগে অগ্রসর হবো, সাধারণ মানুষকে নিয়ে আমরা অগ্রসর হতে পারবো। তাহলে এই পাঠটা করার আমাদের বিশেষ করে আমি তার গুরুত্বপূর্ণ শিখি করবো, সেটা তো একদম আমি আপনাদের লিখিতভাবে দিয়েছি। আমি চেষ্টা করেছি আমাদের আমার কথাগুলো বুঝিয়ে বলার জন্য। এরপরে আমরা তাহলে যদি গণমাধ্যম ব্যাপারটাকে পরিষ্কার বুঝি, তাহলে আমরা গণতন্ত্রের সংকটটা বুঝবো। কেমন? গণতন্ত্রের সংকটটা বোঝার সময় আমি একটা কথা আমার লেখাতে বলেছি, আমার মুখে এটা শুনলে আপনারা খুব হয়তো অবাক হবেন, পছন্দ করবেন কি করবেন না জানি না। প্রথম কথাটা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে খুব কম দার্শনিক আজকাল পাবেন, বেশিরভাগ নিউ লিবারালিজম, যারা মনে করেন গণতন্ত্র একটা কার্যকর শব্দ, গণ আন্দোলনের জন্য গণতন্ত্র একটা ভালো শব্দ, মোবিলাইজেশনের ভালো শব্দের তারা মনে করেন। এটা কারণটা হচ্ছে গণতন্ত্র শুরু থেকে সেই গ্রিক দেশে যখন এই ধারণাটা উঠেছিল তখন থেকে এটা সমালোচিত। আপনার প্রতিদিন প্লেটো গণতন্ত্রের পক্ষে ছিলেন, না থাকার ঐতিহাসিক কারণ আছে। গণ বলতে যেটা আমরা বুঝি, এই গণের সমর্থনের ভিত্তিতে কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আছে। ফলে ফ্যাসিজমের আরেকটা দ্বিতীয় চরিত্র হচ্ছে যে তার একটা গণসমর্থন, সে দাবি করে আমি তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছি, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে, মুসলিম গেছে নির্বাচনের মাধ্যমে, হিটলার নির্বাচনের ক্ষমতায় এসেছে। ফলে যেটাকে আমরা গণতন্ত্র, এই গণতন্ত্র মূলত ফ্যাসিবাদের দুয়ার খুলে দিতে পারে যদি আমরা রাষ্ট্র সম্পর্কে কি বলতে চাই। আমাদের মূলত কংক্রিট সমস্যাটা সেটা সম্পর্কে আমরা আলোচনা শুরু না করি, কিন্তু আমরা আজ অবধি সে আলোচনা আমরা আমাদের সমাজে কার্যকরভাবে সেটা করতে পারিনি। আমরা দু একজন কথাবার্তা বলেছি, কিন্তু আমরা সেটা আপনার অনেকে আনে নেন না। হয়তো একদিন পরে হয়তো এটা ভাববে না যে কথাগুলো আজকে থেকে 10 বছর আগে বলেছি, যে কথা আজকে থেকে 15 বছর আগে বলেছি, তারই ফল আপনারা এখন ভোগ করছেন। আজকে বলার পরে কতটুকু আপনারা মনে গ্রহণ করবো আমি জানি না, কিন্তু যদি আমরা ফিরে না আসতে পারি মূল তর্কগুলোর জায়গায়, তাহলে আমি মনে করি যে অন্তত আমরা বাংলাদেশের জনগণকে
আগামী দিনে রূপান্তরের জন্য নতুনভাবে বাংলাদেশকে গঠন করার জন্য আমরা কোনো ভূমিকা আমরা রাখতে পারব। এখন আমি কেন আপনাকে বলছি যে গণতন্ত্র আজকে যারা বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী কিংবা দার্শনিকরা ব্যবহার করে না, কারণ তারা বলে যে এটা বহু কারণে এটা ব্যবহার করে, কারণ এটি নির্দিষ্ট এমনকি আমাদের বর্তমান সরকার নিজেদেরকে গণতান্ত্রিক মনে করে না? করে কেন বলে? হিটলার গণতান্ত্রিক মনে করতে না, মুসলিম নিজেকে গণতান্ত্রিক মনে করতে। তাহলে গণতন্ত্র নিয়ে আলোচনা করতে আমাদের লাভ নেই, সব জায়গায় আসলে ইউজলেস। এটা দ্বারা আমি জনগণকে কিছু বুঝাতে পারবো না। তারপরে আরো ভয়ঙ্কর বাংলাদেশের জন্য সেটা হলো এই যে গণতন্ত্র বলতে আমরা নির্বাচন বুঝি। অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশের জনগণের কোনো বোঝে না। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র একটা রাষ্ট্র বা একটা জনগোষ্ঠীকে একটা রাষ্ট্রীয় রূপ দেওয়া, তার চিন্তা চেতনা ইচ্ছা অভিপ্রায় এটাকে রূপ দেওয়া, এটাকে গঠন করা, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের উপর একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়িত হবে। ঠিক আছে, এটা আমি গণতন্ত্র শব্দের ব্যবহার করি, দরকার নেই। আমার জনগণের একটা সাংস্কৃতিক ইচ্ছা অভিপ্রায় আছে। একাত্তরে আমরা বলেছি আমাদের বাংলা ভাষার সংস্কৃতি, আমাদের ইচ্ছা এবং অভিপ্রায়, আমরা চাই আমাদের বাংলা, আমরা চাই আমাদের সংস্কৃতি। এটা আমার সংস্কৃতির মধ্যে আমার রাষ্ট্রের যে গঠনতন্ত্র তার মধ্যে এটা থাকবে। আমার দেশে অধিকাংশ মানুষ মনে করে তার কল্পনার, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষার, তার মনের আবেগ, তার বুদ্ধি, তার বিবেক, তার নীতি সমস্ত কিছুর উৎস তার ধর্ম। যার যা ধর্ম হতে পারে, আপনি সনাতন ধর্ম হতে পারেন, আপনি হিন্দু ধর্ম থেকে নেবেন, বহু আপনি মুসলমান, আপনি কোন জিনিস আপনি এখান থেকে নিতে পারেন। পৃথিবীর সব দেশের জনগণ এটা করেছে। পাশ্চাত্য সভ্যতা এসেনশিয়ালি তার মর্মের দিক থেকে, চরিত্রের দিক থেকে এটা খ্রিস্টীয় সভ্যতা। প্রতিটি জনগোষ্ঠী তার যে ধর্ম, তার যে আবেগ, তার যে বিভিন্ন ঐতিহ্য, তার মধ্যে থেকে সেটা রাষ্ট্র গঠনের উপাদান সে খুঁজে নেয়। কিন্তু আমরা দেখেছি ৭১ সালের পর থেকে ধর্ম নিরপেক্ষতার নামে মূলত একটা গৃহযুদ্ধ চলছে, একটা গৃহযুদ্ধ চালানো হয়েছে। এবং আমাদের সমাজে এখনো পর্যন্ত শিক্ষিতদের বড় একটা অংশ, এমনকি যারা ধর্ম সম্পর্কে যারা ইতিবাচক, ধর্মকে যারা ব্যক্তিগত জীবনে পালন করেন, তারাও মনে করেন যে ধর্মকে আনা উচিত না। ধর্ম রাজনীতিতে কখনো এভাবে আসে না। ধর্ম আমাদের নৈতিক শিক্ষা থেকে আসে, ধর্ম কল্পনা থেকে আসে, আমাদের সমাজের প্রতি আমাদের বিলম্বী থেকে আসে, বহু কিছু দিক থেকে ধর্ম ফাংশন করে। কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাবাদীদের কাছ থেকে একটা জিনিস সবসময় শুনি যে রাজনীতিতে ধর্মের ব্যবহার করা হয়। এটা কিন্তু পাশ্চাত্য বলে না, তারা বলে ধর্ম থাকবে, ধর্ম তার কাজটা থাকবে, কিন্তু রাষ্ট্র ধর্ম থেকে নিরপেক্ষ হবে, মানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আমাদের এখানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক অত্যন্ত গভীর। রাষ্ট্র মসজিদে টাকা দেয়, রাষ্ট্র মন্দিরে টাকা দেয়, রাষ্ট্র বৌদ্ধ মন্দিরে টাকা দেয়, ধর্মকে সে প্রমোট করে। তার রাষ্ট্র ধর্ম নেই। আমাদের হওয়া উচিত ছিল যে সমাজে বিভিন্ন ধর্ম থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ। আপনি হিন্দু কি মুসলমান যাই হন, আপনি আপনার রাষ্ট্রের কাছে এক চোখে না বলে আপনি এমন একটা কাজ করছে যেখানে মূলত রাষ্ট্রটা সম্পূর্ণ আপনার ধর্মবাদী, কিন্তু মুখে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠিত সব কিছু দেশে ধর্মকে ব্যবহার করছে তার নিজের ক্ষমতা ব্যবহার করে। কিন্তু যেখানে ধর্ম থাকা দরকার সমাজে, এবং সমাজে তার থাকা উচিত বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, ক্ষেত্রে থাকে ধর্ম, সেখান থেকে আমি তাকে মুছিয়ে ফেলতে চাই। যারা এরকম কোনো ধর্ম চিহ্ন গ্রহণ করে তাদেরকে আপনি সন্ত্রাসী বলে তাদেরকে আপনি ধরছেন। তারা টুপি পড়তে পারছেন, একটা সময় আমাকে লিখতে হয়েছে যে টুপি পরা নিয়ে কোথা করলে হলে জমিয়ে আমরা সেই অবস্থা থেকে কিছু না পাই। তাহলে আপনারা একটি ব্যক্তি ভাববেন আমরা ফ্যাসিবাদ কত গভীরে আছে, ফ্যাসিবাদকে চেনা যায় না। যেমন মেছুরি, তার মাছ যখন পচে যায়, যদি পচা মাছের সঙ্গে আপনি বিরোধী থাকেন কত
তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যেটাকে ফ্যাসিজম বলি, সুনির্দিষ্টভাবে আমাদের ফ্যাসিজমের কথা বলতে হবে যদি আমরা বর্তমান অবস্থা থেকে কি চাই, আমরা একটা উত্তরণ চাই। ঠিক আছে, আব্দুল ভাই বলছেন একটু বলুন উত্তরণ। উত্তরণ চাইতে হলে তো আমি কি থেকে উত্তরণ হবো ওটা তো আমাকে বুঝতে হবে। তাহলে উত্তরণ চাইতে হলে প্রথম 1 নম্বর আমার বুঝতে হবে না, কথায় কথায় গণতন্ত্রের কথাটা বলবেন 1 নম্বর। 2 নম্বরটা হলো গণতন্ত্র এবং নির্বাচন 1 নম্বর। গণতন্ত্রটা চর্চা যখন গণতান্ত্রিক রাষ্ট্রটা আপনি গঠন করতে পারেন, আপনি যখন রাষ্ট্রটা গঠন করেন তখন আপনি গণতন্ত্র চর্চা করবেন। নির্বাচন লাগবে শুধুমাত্র যে এমপি নির্বাচন তো আমাদের পুরনো সংবিধানে লেখা আছে 11 অনুচ্ছেদ যে প্রশাসনের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিরা থাকতে হবে। তাহলে নির্বাচন তো থাকতেই হবে, তারা তো কোনো প্রশাসন চলবে, আপনি কোনো রাষ্ট্রে চলবে, কোনো শাসন ব্যবস্থা চলবে। তো এটা তো বড় কথা, এটা আলাদা করে বলার দরকার নেই যে আমাদেরকে নির্বাচন দাও, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাও, তারপর আমরা নির্বাচন করি, আর এই ফ্যাসিস্ট ব্যবস্থা থাকুক, আমরা এই ফ্যাসিস্ট ব্যবস্থার সুযোগকে আমরা গ্রহণ করি, আমরা কিন্তু মানে জনগণ তারা এই কথা বলেছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি জানি না আপনার কথা জনগণ করবে, জনগণকে যদি আপনারা বেগম মনে করেন, জনগণ কিন্তু বেগম নয়, তারা ফ্যাসিবাদ করতে চায়। কিন্তু আরেকটা নির্বাচন দিয়ে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থাকে নেতা হয়ে করবেন, আপনি নতুন করে তার উপরে জুলুম চালাবেন, এটা হবে। ফলে এটা জনগণ মনে করবে। কিন্তু যদি আমরা বলি যে আমরা এই ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে মুক্তি চাই, আমি সেই মুক্তি চাওয়ার পথটা হলো এই, এটা আমরা দিতে পারছি, চাইছি, এটা আমরা করবো। এটা করতে গেলে আমরা এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পাবো। সেটা কি? আমরা চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করবো। আমরা গেলে আমাদের সাংস্কৃতিক, ধর্মীয়, ঐতিহাসিক বিভিন্ন রকম আমাদের ঐতিহ্য, আমাদের কল্পনা, আমাদের যে বাসনা, আমাদের সাংস্কৃতিক ইচ্ছা, এটাকে আমরা মূল্য দেব, সেটাই আমাদের রাষ্ট্র গঠনের উপাদান হবে। বা আমরা আরো কমপ্লিট করে বলতে পারি যে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন, যেমন জিয়াউর রহমান, তারা যেই নীতির কারণে লড়েছিলেন সেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, 3টা নীতির কারণে। তাহলে একটা জুরিসপ্রুডেন্সের দিক থেকে একটা ন্যায্যতাও পাই, কারণ যদি আইনের দিক থেকে তাকান এই 3টা নীতি কি আইনের চোখে বৈধ? হ্যাঁ বৈধ, কারণ জনগণ থেকে তো নেতৃত্ব করেছে, এটা তো সে চেয়েছে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের চূড়ান্ত রূপ করে সংবিধান। তো ভালো, তাহলে আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় কি ছিল? আচ্ছা, আমাদের সংবিধানে লেখা আছে সাম্য, মানবিক মর্যাদা, যার জন্য জিয়াউর রহমান বলেন এই শেষ যারা মুক্তিযুদ্ধ করে, যারা করেন এখন থেকে পারবে, যারা মুক্তিযুদ্ধ করে তারা এই নীতির কিন্তু আমরা দেখলাম সেই মুক্তিযুদ্ধের নীতিটাকে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা কি করলাম? আমরা ঢুকালাম ধর্ম নিরপেক্ষতা, আমরা ঢুকালাম আমরা ঢুকালাম বাঙালি জাতীয়তা। আমি জানি না আপনারা পড়েছেন কিনা বাংলাদেশের ইতিহাস। যদি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বাসায় গিয়ে আপনারা সংবিধানটা উঠাবেন, এখনই সে সংবিধানের মধ্যে এটা আছে। অন্তত 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে সেটা সংবিধানে এখন আছে, চলে যাবে। তাহলে আমি বলছি যদি আমরা সমাধান চাই, আমাদেরকে আমাদের বাস্তব সমস্যাটাকে সুস্পষ্টভাবে বলতে হবে। আমি সেটা হলো এই, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে বাস করছি এবং ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে আমরা উত্তরণ চাই। আমি সেই উত্তরণটা চাইতে গেলে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের চিন্তা, ধ্যান ধারণা, কৌশল, নীতি আমরা বের করতে পারবো। বিভিন্ন দেশের লোকরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেটা নির্বাচন, সেটা নির্বাচন তাদেরকে সশস্ত্র কাজে তুলতে হয়েছে বিভিন্ন দেশে। আমাদেরকে তখন আমাদের মনটা খোলা হবে, আমরা এদের ফ্যাসিস্টদের যে প্রচারটা বলে যে আমরা শান্তিপূর্ণভাবে সব সমাধান করতে চাই, শান্তিপূর্ণ সমাধানের কোনো অবস্থা বাংলাদেশে আছে বলে আমি অন্তত যদি সর্বমিক জিজ্ঞেস করি আমি দেখছি না। যদি কেউ আমাকে দেখাতে পারেন আমি আনন্দের সঙ্গে
শান্তিপূর্ণ পথের দিকে যাবো। আমি মাওলানা ভাসানী উনি খুব শান্তিপূর্ণ পথে খুব বিশ্বাসী ছিলেন। এটা আমাকে হিংসাকে দীর্ঘস্থায়ী করার জন্য এরা শান্তিপূর্ণ পথে কথা তারা হিংসাকে দীর্ঘস্থায়ী করার জন্য শান্তির কথা বলার চল বহু পুরানো নতুন। তো সেই জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা সুনির্দিষ্টভাবে আমাদের এখনকার কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। জনগণের মধ্যে নানান পদ আছে, কেউ ইসলামপন্থী আছে, কেউ বামপন্থী আছে, কেউ জাতীয়তাবাদী বাংলাদেশি হয়ে আছে, এমনকি কেউ বাঙালি জাতীয়তাবাদী সে ফ্যাসিস্ট বাংলা ভাষাকে আমলি করতে পারে এবং সততার সঙ্গে তারা আমলি করে। আমলিগের একটা গৌরবের ইতিহাস তারাও আছে, তারা কেউ কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্র চায়, এই রাষ্ট্রের তো আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এই বিভিন্ন মানুষকে একত্রিত। যদি সে ঐক্যটা আমরা করতে চাই তাহলে আমরা গণতন্ত্রের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, এই স্লোগান আমাদের এই স্লোগান আমাদের বিরক্ত। তাহলে এই পরিস্থিতি